জিওডল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ভূগোল বিষয়ের দ্বিতীয় অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ, এই অধ্যায় থেকে এখন আমরা ভাঁজ কাকে বলে, ভাঁজের বৈশিষ্ট্য, ভাঁজের গাঠনিক উপাদান এবং ভাঁজের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। প্রথমেই ভাঁজ কি? গিরিজনী ভূ আলোড়নের ফলে সৃষ্ট অনুভূমিক সংনমন বা সংকোচনজনিত বলের প্রভাবে ভূত্বকীয় শিলাস্তরে, বিশেষত পাললিক শিলাস্তরে যে ঢেউয়ের মতো একাধিক বক্রতা বা বাঁকের সৃষ্টি হয় তাকে ভাঁজ বা বলি বলে। অর্থাৎ শিলাস্তরে চাপ পড়লে শিলাস্তর যদি বেঁকে যায়, ওই বাঁককে শিলাস্তরের ভাঁজ বলে। ভাঁজের বৈশিষ্ট্য: ভূ আলোড়নের ফলে সৃষ্ট সংকোচন বা সংনমন বলের প্রভাবে শিলাস্তরে ভাঁজের সৃষ্টি হয়ে থাকে। দুই শিলার কাঠিন্য মাত্রা, ভৌত ধর্ম ও চাপের তারতম্যের মাধ্যমে ভাঁজের প্রকৃতি নির্ধারিত হয়। অর্থাৎ শিলাস্তরের কাঠিন্য বেশি হলে ভাঁজ কম এবং শিলাস্তরের কাঠিন্য কম হলে ভাঁজ বেশি পড়ার সম্ভাবনা। অন্যদিকে শিলার উপরে চাপ বেশি পড়লে ভাঁজ বেশি মাত্রায় এবং কম পড়লে কম ভাঁজ হবার সম্ভাবনা থাকে। প্রধানত পাললিক শিলাস্তরে ভাঁজের উপস্থিতি লক্ষ্য করা যায়। শিলাস্তরের নতির মাত্রার ভিত্তিতে বিভিন্ন আকৃতির ভাঁজ সৃষ্টি হয়ে থাকে। শিলাস্তরে ভাঁজ পড়লে জুড়াভূ গঠন, বৈপরীত্য ভূমিরূপ, ভঙ্গিল পর্বত প্রভৃতি ভূমিরূপের সৃষ্টি হয়ে থাকে। ভাঁজের গাঠনিক উপাদান: ভাঁজের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ভাঁজের গাঠনিক উপাদান বলে। ভাঁজের বিভিন্ন গাঠনিক উপাদানগুলি হল: ১. ঊর্ধ্বভঙ্গ। শিলাস্তরে ভাঁজ পড়লে ভাঁজের উপরের দিকে বাঁক বা যে অংশটা উত্তল হয়ে অবস্থান করে, তাহলে ভাঁজের যে অংশটা উত্তল হয়ে অবস্থান করছে সেই অংশটাকে বলা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ বা অ্যান্টিফর্ম। তাহলে ভাঁজের যে অংশটা উত্তল হয়ে অবস্থান করছে তাকে বলা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ। অধভঙ্গ কোনটি? শিলাস্তরে ভাঁজের নিচের দিকের বাঁক বা অবতল হয়ে যে অংশটি অবস্থান করছে তাকে বলা হচ্ছে অধোভঙ্গ। গ্রন্থি বিন্দু ঊর্ধ্বভঙ্গ হতে পারে বা অধোভঙ্গ হতে পারে যে বিন্দুতে শিলাস্তরের বাঁক সবচেয়ে বেশি। যে বিন্দুতে শিলাস্তরের বাঁক সবচেয়ে বেশি সেই বিন্দুটিকে বলা হয় গ্রন্থি বিন্দু। এখানে যেখানে ঊর্ধ্বভঙ্গ বা অধোভঙ্গ যেখানেই হোক, যেখানে শিলাস্তরের বাঁক সবচেয়ে বেশি সেই জায়গাটাকে বা সেই বিন্দুটাকে বলা হচ্ছে গ্রন্থি বিন্দু। এবারে আমরা আলোচনা করব গ্রন্থি রেখা নিয়ে। গ্রন্থি বিন্দু অনেকগুলো, এখানে আমরা দেখতে পাচ্ছি 3D চিত্রে দেখতে পাচ্ছি, এখানে গ্রন্থি বিন্দু আছে, তারপরে গ্রন্থি বিন্দু আছে, অনেকগুলো পরপর শিলাস্তরে গ্রন্থি বিন্দু আছে, মানে যেখানে বাঁক সর্বাধিক সেই বিন্দুগুলো হচ্ছে গ্রন্থি বিন্দু। এবার অনেকগুলো গ্রন্থি বিন্দুকে যদি একটি রেখা দিয়ে যোগ করে দেই তাহলে সেই রেখা পাবো, যে রেখাটি পাবো সেই রেখাকে আমরা বলবো গ্রন্থি রেখা। গ্রন্থি বিন্দু সংযোগকারী যে রেখা বরাবর শিলাস্তরের নতির দিক পরিবর্তন হয় তাকে গ্রন্থি রেখা বলে। এখানে এই গ্রন্থি রেখা বরাবর কিন্তু নতির দিক, শিলাস্তরের ঢালের দিক কিন্তু পরিবর্তন হচ্ছে। গ্রন্থি বলয়: শিলাস্তরে একটি বিন্দু পরিবর্তে যখন, এখানে তো আমরা দেখতে পাচ্ছিলাম যে একটি বিন্দু সবচেয়ে বেশি বেঁকেছে, কিন্তু একটা বিন্দু নয়, একটা অঞ্চল ব্যাপী যখন হচ্ছে বক্রতা সবচেয়ে বেশি হবে তাহলে সেই অঞ্চল বা সেই এলাকাটাকে বলা হবে গ্রন্থি বলয়। তাহলে শিলাস্তরে একটি বিন্দুর পরিবর্তে একটি বলয় বরাবর বক্রতা সবচেয়ে বেশি হলে তাকে বলা হচ্ছে গ্রন্থি বলয়। অক্ষ: ঊর্ধ্বভঙ্গ বা অধোভঙ্গের মাঝ বরাবর যে রেখা টানা যায় তাকে অক্ষ বলা হয়। ঊর্ধ্বভঙ্গের মাঝখান, এটা বেঁকে গিয়েছে হাত দিয়ে টানার সময়, সোজা হওয়া উচিত ছিল। ঊর্ধ্বভঙ্গ, এটা ঊর্ধ্বভঙ্গ, এটা অধোভঙ্গ। এই ঊর্ধ্বভঙ্গ বা অধোভঙ্গের মাঝখান বরাবর যে রেখা টানা যায় তাকে বলা হচ্ছে অক্ষ।
শিলাস্তরের স্তরান্তলের সঙ্গে মানে দুটো স্তর, স্তরান্তল বলতে শিলাস্তরের যে দুটো স্তর আছে, স্তর দুটি যে তল বরাবর মিলেছে তাকে বলা হয় স্তরান্তল। এই স্তরান্তলের সঙ্গে ভাঁজের যে অক্ষতল, এটা হচ্ছে অক্ষতল, ভাঁজের অক্ষতল যে রেখা বরাবর, এখানে দেখতে পাচ্ছি অক্ষতল এবং স্তরান্তল মিশেছে, যে রেখা বরাবর মিলিত হয় তাকে বলা হচ্ছে অক্ষ। তাহলে শিলাস্তরের স্তরান্তল এবং ভাঁজের যে অক্ষতল যে রেখা বরাবর মিলিত হয় তাকে বলা হয় অক্ষ। ভাঁজের অক্ষ এখানে উলম্বভাবে দেখানো হয়েছে, কিন্তু এগুলো হেলানো বা উলম্ব বা অনুভূমিকও হতে পারে। এবার আসি অক্ষতল নিয়ে। ভাঁজের অক্ষ বরাবর যে তল ভাঁজকে এই অক্ষ বরাবর যদি আমরা কাটি ভাঁজটাকে, তাহলে কি দুটো অংশ ভাগ হয়ে যাচ্ছে ভাঁজটা। তার মানে যে ভাঁজের অক্ষ বরাবর যে তল থাকে, যে তল ভাঁজকে সমান দুটি ভাগে ভাগ করে ফেলে, সেই তলটাকে বলা হচ্ছে অক্ষতল। অক্ষতল ভাঁজপ্রাপ্ত শিলাস্তরকে দুটি ভাগে ভাগ করে। তাহলে অক্ষতল যে কোনো ভাঁজপ্রাপ্ত শিলাস্তরকে কয়টি ভাগে ভাগ করছে? দুটি ভাগে ভাগ করছে। অক্ষতল বাঁকা অথবা সরল হতে পারে। তাহলে এখানে অক্ষতলটা কি বাঁকা দেখানো হয়েছে, বা এখানে কিন্তু সরলও হতে পারে। তাহলে অক্ষতল বাঁকাও হতে পারে আবার সরলও হতে পারে। এবার আমরা আসবো ভাঁজের বাহু নিয়ে। যে কোনো ভাঁজের একটি অক্ষ থাকে, এখানে ঊর্ধ্বভঙ্গের এই একটা অক্ষ আছে। এই অক্ষ ভাঁজ দুটিকে দুটো ভাগে ভাগ করেছে, একটা ডান দিকের অংশ, একটা বাঁ দিকের অংশ। ভাঁজের অক্ষের পাশের দুটো অংশকে বলা হয় ভাঁজের বাহু। মাঝখানে হচ্ছে ভাঁজের অক্ষ, তার দুপাশে যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে অংশটা, এই অংশটা হচ্ছে ভাঁজের অক্ষের দুপাশে যে অংশ, এই অংশ একটা দেখতে পাচ্ছি, এই একটা অংশ দেখতে পাচ্ছি। এটা যেটা একটা মানুষ হতো, মানুষের দুপাশে কি দুটো হাত লম্বা যেমন ছড়িয়ে রেখেছে সেরকম ভাবে আছে। তাহলে কি বললাম, অক্ষের ভাঁজের অক্ষের পাশের দুটো অংশকে বলা হয় ভাঁজের বাহু। তাহলে ভাঁজের অক্ষ আছে, অক্ষের ডান পাশের অংশ এবং বাঁ পাশের যে অংশ, এই অংশগুলোকে এক একটা কি বলা হচ্ছে ভাঁজের বাহু বলা হচ্ছে। ভাঁজের বাহু দুটি সমান বা অসমান হতে পারে। তাহলে দুপাশে যে বাহু আছে এর দৈর্ঘ্য সমান এবং হতে পারে কখনো অসমানও হতে পারে। বাহুগুলি একই দিকে, এখানে কিন্তু বিপরীত দিকে, আমরা মাঝখানে ঊর্ধ্বভঙ্গ যদি ধরি তাহলে দুটো বাহু কিন্তু দুই বিপরীত দিকে সমান বা অসমান করে হেলে আছে এখানে কিন্তু। তাহলে বাহুগুলি পরস্পর মুখোমুখি হতে পারে, অধভঙ্গের ক্ষেত্রে পরস্পর মুখে আসবে এবং ঊর্ধ্বভঙ্গের ক্ষেত্রে পরস্পর বিপরীত দিকে যাবে। কখনো সমান কোণ হয়, কখনো অসমান কোণও হতে পারে। এবার আমরা আসবো নতি। শিলাস্তরের ঢাল বোঝানোর জন্য নতি শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। শিলাস্তর বা ভাঁজের বাহু অনুভূমিক তলের সঙ্গে যে কোণে হেলে থাকে তাকে শিলাস্তরের নতি বলে। এখানে দেখ অক্ষ মাঝখানে লম্বভাবে আছে, এপাশে একটা শিলাস্তর অবস্থান করছে, এপাশে আর একটা শিলাস্তর অবস্থান করছে। এই যে শিলাস্তরটা আছে, আর এখানে এটা মাঝখানে যে কালো রঙের দাগ দেখানো হচ্ছে, এটা অনুভূমিক তলকে নির্দেশ করছে। এই অনুভূমিক তলের সঙ্গে শিলার স্তরান্তল বা ভাঁজের বাহু একটা কোণ তৈরি করছে, যে কোণ সৃষ্টি করলো সেই কোণটাকে বলা হবে নতি। তার মানে শিলার ভাঁজের বাহু বা শিলার স্তর অনুভূমিক তলের সঙ্গে যে কোণে অবস্থান করবে সেই কোণটাকে বলা হবে বাহুর নতি বা ভাঁজের নতি। এর মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে এবং শিলাস্তরের যে নতি পরিমাপ করা হয় ক্লাইনোমিটার বা এস রে কম্পাসের সাহায্য নিয়ে। গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো ছিল তার মধ্যে শেষ পয়েন্ট আয়াম। আমরা অনুভূমিক তল আগে রেখা দিয়ে দেখেছিলাম, এখানে দেখছি এটা একটা অনুভূমিক তল। এই অনুভূমিক তল, এটা অনুভূমিক তল, শিলার স্তর, আমরা এখানে শিলার স্তর দেখতে পাচ্ছি বা স্তরান্তলকে যে রেখা বরাবর ছেদ করে তাকে শিলাস্তরের আয়াম বলে। তাহলে অনুভূমিক তল আর স্তরান্তল বা শিলাস্তরের মাঝখানে যে কোণ তৈরি করছিল তখন তাকে আমরা বলছিলাম নতি। আর এই অনুভূমিক তল আর শিলার স্তরায়ন্তল পরস্পর যে রেখা বরাবর ছেদ করে তাকে বলা হয় শিলাস্তরের আয়াম। নতি হলো অনুভূমিক তল আর স্তরায়ন্তলের মাঝখানের কোণ, আর আয়াম হলো অনুভূমিক তল আর শিলার স্তরায়ন্তল যে রেখা বরাবর পরস্পরকে স্পর্শ করেছে তাকে আয়াম বলে।
আয়াম শিলাস্তরের নতির দিকের সঙ্গে সর্বদা সমকোণে অবস্থান করে। ভাঁজের শ্রেণীবিভাগ। শিলাস্তরে বিভিন্ন ভাঁজের মধ্যে নানান বৈচিত্র্য দেখা যায়। এরূপ বৈচিত্র্য ভাঁজের অক্ষ, ভাঁজের অক্ষতল, বাহুর ভঙ্গি, ভাঁজপৃষ্ঠের আকৃতি প্রভৃতির পার্থক্যের ফলেই ঘটে থাকে। বৈচিত্র্যের তারতম্য অনুযায়ী ভাঁজকে তাই বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আকৃতি অনুসারে ভাঁজ 6 প্রকার: ঊর্ধ্বভঙ্গ, অধভঙ্গ, ঊর্ধ্বভঙ্গ ধারা, অধভঙ্গ ধারা, গম্বুজ ভাঁজ, বেসিন ভাঁজ। ঊর্ধ্বভঙ্গ অনুভূমিক ভূয়ালনের ফলে সৃষ্ট যে ভাঁজ উপরের দিকে উত্তল হয়ে অবস্থান করে তাকে ঊর্ধ্বভঙ্গ বলে। যে ভাঁজের শিলাস্তরের নিচের দিকে বাঁক নিয়ে অবতল আকারে অবস্থান করে তাকে অধভঙ্গ বলে। কোনো সুবৃহৎ ঊর্ধ্বভঙ্গের শিলাস্তরের মধ্যে তরঙ্গের মতো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অপ্রধান ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ থাকলে তাকে ঊর্ধ্বভঙ্গ ধারা বলে। কোনো বিশাল অধভঙ্গের মধ্যে তরঙ্গের মতো বহু ক্ষুদ্র ক্ষুদ্র ঊর্ধ্বভঙ্গ ও অধভঙ্গ থাকলে তাকে অধভঙ্গ ধারা বলে। প্রায় সমান দৈর্ঘ্য ও প্রস্থ বিশিষ্ট ঊর্ধ্বভঙ্গের শীর্ষবিন্দু থেকে সব দিকেই নতি থাকলে তাকে গম্বুজ ভাঁজ বলে। বেসিনের ক্ষেত্রে অধভঙ্গের নতি অধভঙ্গের কেন্দ্রের দিকে থাকে। বাহুর সাদৃশ্য ও অক্ষতলের অবস্থান অনুসারে ভাঁজ 7 প্রকার। 1. প্রতিসম ভাঁজ। যে ভাঁজের দুপাশের বাহু সমান কোণে দুদিকে হেলে থাকে এবং দুটি বাহু সমান দৈর্ঘ্যের হয় তাকে প্রতিসম ভাঁজ বলে। অপ্রতিসম ভাঁজ। যে ভাঁজের বাহু দুটির নতি অসমান এবং একটি বাহু অপর বাহু অপেক্ষা বড় হয় তাকে অপ্রতিসম ভাঁজ বলে। আবৃত ভাঁজ। যে অপ্রতিসম ভাঁজের অক্ষতল হেলানোভাবে অবস্থান করে এবং ভাঁজের দুটি বাহু একই দিকে কিন্তু আলাদা কোণে হেলে থাকে তাকে আবৃত ভাঁজ বলে। শায়িত ভাঁজ। যে ভাঁজের অক্ষতল ও বাহু দুটি প্রায় অনুভূমিক থাকে তাকে শায়িত ভাঁজ বলে। এরূপ ভাঁজের অক্ষতল ভূমির সঙ্গে প্রায় সমান্তরালে অবস্থান করে। সমপ্রবণ ভাঁজ। যে ভাঁজের দুটি বাহুর নতির পরিমাণ সমান ও বাহু দুটি পরস্পরের সমান্তরালে একই দিকে হেলে অবস্থান করে তাকে সমপ্রবণ ভাঁজ বলে। উদ্ঘট্ট ভাঁজ। শায়িত ভাঁজে অনুভূমিক চাপের পরিমাণ বেড়ে গেলে ভাঁজের মাঝ বরাবর শিলাস্তর ফেটে যায় এবং ভাঁজের একটি অংশ অন্য অংশ থেকে বিচ্যুত হয়। এই ভাঁজকে উদ্ঘট্ট ভাঁজ বলে। ন্যাপ ভাঁজ। বৃহদায়তনের শায়িত ভাঁজকে ন্যাপ বলে। প্রকৃতপক্ষে শায়িত ভাঁজের বাহু প্রবল অনুভূমিক বলের প্রভাবে ছিন্ন হয়ে বহু দূরে নিক্ষিপ্ত হলে এবং সেখানকার স্থানীয় শিলাস্তরের উপর চাদর বা আস্তরণের মতো বিন্যস্ত হলে তাকে ন্যাপ বলে। ভারতের কাশ্মীর ন্যাপ ভাঁজের উদাহরণ। ভাঁজের দুটি বাহুর মধ্যবর্তী কোণের মান অনুযায়ী ভাঁজ 4 প্রকার। প্রথমেই সংকীর্ণ ভাঁজ। ভাঁজের দুটি বাহুর অন্তর্বর্তী কোণের মান 30 ডিগ্রির কম হলে তাকে সংকীর্ণ ভাঁজ বলে। 2. বদ্ধ ভাঁজ। প্রবল পার্শ্বচাপের প্রভাবে ভাঁজের দুটি বাহুর অন্তর্বর্তী কোণ 30 থেকে 70 ডিগ্রির মধ্যে হলে তাকে বদ্ধ ভাঁজ বলে। 3. মুক্ত ভাঁজ। ভাঁজের দুটি বাহুর মধ্যবর্তী কোণ 70 থেকে 120 ডিগ্রি হলে তাকে মুক্ত ভাঁজ বলে। 4. মৃদু ভাঁজ। ভাঁজের দুটি বাহুর অন্তর্বর্তী কোণের মান 120 থেকে 180 ডিগ্রি হলে তাকে মৃদু ভাঁজ বলা হয়। ভাঁজের ভঙ্গি অনুযায়ী ভাঁজ 5 প্রকার। অবনত ভাঁজ। যে ভাঁজের অক্ষ অনুভূমিক তলের সঙ্গে কৌণিকভাবে অবস্থান করে তাকে অবনত ভাঁজ বলে। দ্বি অবনত ভাঁজ। যে ভাঁজের অক্ষ দুদিক থেকে অনুভূমিক তলের সঙ্গে একই বা ভিন্ন কোণে অবস্থান করে তাকে দ্বি অবনত ভাঁজ বলে। অনবনত ভাঁজ। যে ভাঁজের অক্ষ অনুভূমিক তলের সঙ্গে সমান্তরাল থাকে তাকে অবনত ভাঁজ বলে। এছাড়া আছে বহুনত এবং অরীয় ভাঁজ। ভাঁজের শীর্ষদেশের তীক্ষ্ণতা ও গঠন অনুসারে ভাঁজ 5 প্রকার, যথা বাক্স ভাঁজ। যে ভাঁজের ঊর্ধ্বভঙ্গ ও অধভঙ্গ বাক্সের মতো সমতল প্রকৃতির এবং বাহু দুটি উলম্ব হয় তাকে বাক্স ভাঁজ বলে। তীক্ষ্ণ ভাঁজ।
যে ভাঁজে বাহুর তুলনায় গ্রন্থিবলয় খুব ছোট হয় এবং ভাঁজের শীর্ষদেশ খুব তীক্ষ্ণ হয় তাকে তীক্ষ্ণ ভাঁজ বলে। ড্রাগ বা প্রতিবন্ধ ভাঁজ কোনো দৃঢ় শিলাস্তর অদৃঢ় শিলাস্তরের উপর বা নিচ দিয়ে পিছলে অগ্রসর হলে অনেক ক্ষেত্রে প্রবল চাপে অদৃঢ় শিলাস্তর ভাঁজযুক্ত হয়। এরূপ ভাঁজকে প্রতিবন্ধ ভাঁজ বলে। পাখা ভাঁজ যে ভাঁজের ঊর্ধ্বভঙ্গ ও অধভঙ্গ যথেষ্ট প্রশস্ত ও প্রসারিত হয়। উভয় বাহুই ঝুলন্ত অবস্থায় থাকে এবং নিচের বাহু দুটি পরস্পর কাছাকাছি অবস্থান করায় দেখতে ছাতার আকৃতি বিশিষ্ট হয়, তাকে পাখা ভাঁজ বলে। একনত ভাঁজ সংকোচন চাপের ফলে যখন পরস্পর সমান্তরাল শিলাস্তরে স্থানীয়ভাবে বাঁকের সৃষ্টি হয় এবং তা খুব খাড়াভাবে নত থাকে তখন তাকে একনত ভাঁজ বলে। ভাঁজের স্থূলতা বা গভীরতা অনুসারে ভাঁজকে তিনটি ভাগে ভাগ করা হয়: সমরূপী ভাঁজ, সমান্তরাল ভাঁজ এবং ক্ষীণ শীর্ষ ভাঁজ। সমরূপী ভাঁজের ক্ষেত্রে ভাঁজের সর্বত্রই বেধ সমান হয়ে থাকে। যে ভাঁজে বিভিন্ন স্তরের সমকোণীয় বেধ সর্বত্র সমান থাকে তাকে সমান্তরাল ভাঁজ বলে। এখানে ভাঁজের উপরের ও নিচের দিকের আকৃতি মসৃণ হয়। ক্ষীণ শীর্ষ ভাঁজ কোনো শিলাস্তর ভাঁজযুক্ত হওয়ার সময় ভূমির উত্থানের ফলে যদি পলি সঞ্চয় ঘটতে থাকে তাহলে ঊর্ধ্বভাঁজ অঞ্চলে কম পলি সঞ্চয় এবং অধভাঁজ অঞ্চলে বেশি পলি সঞ্চয় হয়, ফলে ঊর্ধ্বভাঁজের গ্রন্থি পাতলা হয়, এজন্য একে ক্ষীণ শীর্ষ ভাঁজ বলে। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওতে আমরা একাদশ শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ভাঁজগুলি সম্পর্কে বিস্তারিতভাবে অর্থাৎ সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এবং চিত্র সহযোগে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই দেখবে। তাছাড়া এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে তা জানাও। সমগ্র ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।